নমস্কার। 1984 সালের 31 অক্টোবর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার বাসভবনে গুলি করে হত্যা করা হয়। ঘড়ির কাঁটায় তখন সময় সকাল 9:30। এই নির্মম হত্যাকাণ্ডটি চালিয়েছিলেন তার নিজেরই দেহরক্ষী সতবন্ত সিং এবং বেয়ন্ত সিং। একেবারে সামনে থেকে 33টি গুলি করা হয় ইন্দিরা গান্ধীকে। এর মধ্যে 23টি গুলি প্রধানমন্ত্রীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে বেরিয়ে যায়। 7টি গুলি দেহের মধ্যেই আটকে থাকে এবং 3টে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। দুর্ভাগ্যবশত সেদিন ইন্দিরা গান্ধী বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলেন না, যা তাকে অপারেশন ব্লু স্টারের পর সবসময় পরে থাকার পরামর্শ দিয়েছিলেন ইন্টেলিজেন্স ব্যুরো। হয়তো সেই কথা মেনে চললে এই ভয়ঙ্কর দুর্ঘটনা এড়ানো যেত। বলা হয় অপারেশন ব্লু স্টারের জন্যই প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। কি ছিল এই অপারেশন ব্লু স্টার এবং কেনই বা নিজের দেহরক্ষীরা তাকে হত্যা করেছিলেন, এই সব কিছু জানবো আজকের এই এপিসোডে একেবারে সহজ সরল ভাষায়। অপারেশন ব্লু স্টার 1984 সালের 1 জুন থেকে 8 জুন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি সামরিক অভিযানের নাম ছিল অপারেশন ব্লু স্টার। খালিস্তানি শিখ নেতা জারনাইল সিং ভিন্দ্রানওয়ালে ও তার জঙ্গি শিখ অনুসারীদের পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে অপসারণের জন্য এই অভিযান চালানো হয়েছিল। যখন আমাদের দেশ স্বাধীন হলো তখন ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান দুটো দেশের জন্ম হয়। এই দেশ ভাগের ফলে শিখ ধর্মাবলীরা পাকিস্তান এবং ভারত দুটো দেশই সংখ্যালঘুতে পরিণত হয়। এই পরিস্থিতিতে কিছু শিখ নেতা তাদের জন্য আলাদা খালিস্তান গঠনের দাবিতে আন্দোলন শুরু করে। প্রথম দিকে এই আন্দোলন তেমন জনসমর্থন অর্জন করতে পারেনি, বাট 1982 সালের দিকে এই কট্টরপন্থী শিখ ধর্মের নেতা ধীরে ধীরে সমগ্র পাঞ্জাবে এই আন্দোলন ছড়িয়ে দিতে সক্ষম হয়। 1983 সালের মাঝামাঝি অমৃতসর হরমন্দির সাহেব কমপ্লেক্স, যাকে আমরা স্বর্ণ মন্দির হিসাবে জানি, সেখানে প্রচুর অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ সহ তার অনুসারীদের নিয়ে ঘাঁটি স্থাপন করেন এবং সেখান থেকে ক্রমাগত সরকারকে হুমকি দিতে থাকেন তাদের জন্য আলাদা খালিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে। শিখ চরমপন্থী ধর্মীয় নেতা জারনাইল সিং ভিন্দ্রানওয়ালে এবং তার সশস্ত্র অনুগামীদের তাড়ানোর জন্য ভারতীয় সামরিক বাহিনী মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করে। এই অপারেশনের দুটি ভাগ ছিল, অপারেশন মেটাল, যা ছিল মন্দির কমপ্লেক্সে আক্রমণ করা, এবং অপারেশন স্টোর, যা রাজ্যের গ্রামাঞ্চলে আক্রমণ করে উগ্রপন্থী খালিস্তানিদের হত্যা করা। অপারেশন ব্লু স্টার সাকসেস হয় এবং খালিস্তানি নেতা ভিন্দ্রানওয়ালের মৃত্যু হয় এবং খালিস্তানি মুভমেন্ট পুরোপুরি সরকারের কন্ট্রোলে চলে আসে। ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ছিলেন ভারতের প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। 1917 সালের 19 নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেন ইন্দিরা গান্ধী। তার বাবা ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং মা ছিলেন কমলা নেহরু। ছোটবেলা থেকেই রাজনীতির আবহে বড় হয়েছেন তিনি, তাই রাজনীতিটা ভালো করেই শিখেছিলেন। ইন্দিরা গান্ধীকে ভারতের অন্যতম সফল প্রধানমন্ত্রী হিসাবে মানা হয়। ইন্দিরা গান্ধীর ভারত 1967 সালে চীনকে যুদ্ধে পরাজিত করে এবং সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করে। আবার 1971 সালে পাকিস্তানকে পরাজিত করে পূর্ব পাকিস্তান অর্থাৎ আধুনিক বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এই ইন্দিরা গান্ধীর ভারতীয় সেনা জওয়ানরা। আবার ইন্দিরা গান্ধীর সময়ই দেশের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় জরুরি অবস্থা জারি হয়েছিল। যেমনটা আগেই বলেছিলাম, ইন্দিরা গান্ধীকে হত্যার মূল কারণ হলো অপারেশন ব্লু স্টার। বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা জারনাইল সিং ভিন্দ্রানওয়ালে এবং তার সশস্ত্র অনুগামীদের তাড়ানোর জন্য সেনাবাহিনীকে স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে হয় এবং বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে স্বর্ণ মন্দির এবং অকাল তখতের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। প্রসঙ্গত বলে রাখি, স্বর্ণ মন্দির এবং অকাল তখত হলো শিখ ধর্মাবলীদের সবচেয়ে পবিত্র দুটি স্থান। তাই এই পবিত্র স্থানে সেনার প্রবেশ এবং যুদ্ধের ফলে মন্দিরের ক্ষয়ক্ষতি শিখ ধর্মের মানুষরা মন থেকে মেনে নিতে পারেননি। এছাড়াও মন্দিরের লাইব্রেরিতে আগুন লেগে শিখ ধর্মগ্রন্থ এবং কিছু পুরানো পাণ্ডুলিপি ধ্বংস হয়ে যায়। সরকারি তথ্য অনুসারে প্রায় 554 জন শিখ জঙ্গি মারা যায় এবং 83 জন সেনা জওয়ান মারা যায়। এছাড়াও অসংখ্য সাধারণ মানুষ আহত হয় এই সেনা অভিযানে। শিখ সম্প্রদায়ের মানুষের অভিযোগ ছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্যই তাদের পবিত্র স্থান স্বর্ণ মন্দির রক্তের ধারায় অপবিত্র হয়েছে, তাই প্রধানমন্ত্রীকে হত্যা করে তার প্রতিশোধ নিতে হবে। এই ঘটনার পর থেকেই বারবার হুমকি ফোন পেতে শুরু করে ইন্দিরা গান্ধী। ভারতীয় ইন্টেলিজেন্সের কাছেও খবর ছিল কিছু বড় একটা ঘটতে পারে, তাই ইন্টেলিজেন্স ব্যুরো প্রধানমন্ত্রীর দেহরক্ষীর পদ থেকে সমস্ত শিখ অফিসারদের অপসারণ করে এবং প্রধানমন্ত্রীকে সবসময় বুলেট প্রুফ জ্যাকেট পরার পরামর্শ দেয়। কিন্তু ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীদের পুনরায় ডিউটিতে নিয়োগ করেন,
কারণ বিয়ন্ত সিংকে তিনি 10 বছর ধরে জানতেন এবং তার প্রিয় গার্ডদের একজন ছিলেন এই বিয়ন্ত সিং। এছাড়াও এই সময় শিখ দেহরক্ষীদের অপসারণ করলে শিখ সম্প্রদায়ের কাছে একটা ভুল বার্তা যাবে যে প্রধানমন্ত্রী ইচ্ছা করেই শিখদের পবিত্র স্থানকে অপবিত্র করেছে। সাব ইন্সপেক্টর বিয়ন্ত সিং এবং কনস্টেবল সতবন্ত সিং, যিনি হত্যার মাত্র 5 মাস আগেই গার্ডের দায়িত্ব পেয়েছিলেন, এবং আর একজন ষড়যন্ত্রকারী কেহর সিং, এই 3 জন মিলে ইন্দিরা গান্ধীকে হত্যার ছক কষেন। 1984 সালের 31 অক্টোবর সকাল 9টা বেজে 20 মিনিটে ব্রিটিশ অভিনেতা পিটার উস্তিনবেরকে সাক্ষাৎকার দিতে যাচ্ছিলেন, যিনি আইরিশ টেলিভিশনের জন্য একটি তথ্যচিত্র নির্মাণ করছিলেন। তার সঙ্গে ছিলেন কনস্টেবল নারায়ণ সিং, পার্সোনাল সিকিউরিটি অফিসার রামেশ্বর দয়াল এবং পার্সোনাল সেক্রেটারি আর.কে ধাওয়ান। তিনি নয়াদিল্লির 1 নম্বর সফদরজং রোডে প্রধানমন্ত্রীর বাসভবনের বাগানের ভেতর দিয়ে পাশের 1 নম্বর আকবর রোড অফিসের দিকে হাঁটছিলেন। কনস্টেবল সতবন্ত সিং এবং সাব ইন্সপেক্টর বিয়ন্ত সিং এর দ্বারা সুরক্ষিত একটি গেট অতিক্রম করার সময় বিয়ন্ত তার রিভলভার দিয়ে ইন্দিরা গান্ধীর পেটে পরপর 3টি গুলি করেন। তারপর সতবন্ত তার স্টার্লিং সাবমেশিন গান থেকে পরপর 30টি গুলি করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ইন্দিরা গান্ধী রক্তে ভেজা ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনার পরেই 2 আততায়ী অস্ত্র ফেলে দেয় এবং বিয়ন্ত বলেন, আমার যা করার ছিল তাই করেছি, তোমরা যা করতে চাও তাই করো। পরের 6 মিনিটের মধ্যেই বাকি সিকিউরিটি অফিসাররা ছুটে আসেন এবং বিয়ন্ত সিংকে সঙ্গে সঙ্গে হত্যা করেন এবং সতবন্ত পালানোর চেষ্টা করে, কিন্তু বাকি দেহরক্ষীরা তাকে ধরে ফেলে এবং গ্রেপ্তার করে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা তার অস্ত্রোপচার করেন। বাট দুর্ভাগ্যজনকভাবে এতগুলো গুলি লাগার কারণে ডাক্তাররা ইন্দিরা গান্ধীকে বাঁচাতে পারেননি। ডাক্তারদের পক্ষ থেকে দুপুর 2:20 মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। বাট অফিসিয়ালভাবে মৃত্যুর খবর গুলিবিদ্ধ হওয়ার প্রায় 10 ঘন্টা পর 31 অক্টোবর দূরদর্শনের সন্ধ্যার সংবাদে প্রকাশ করা হয়। খবরটি পরিবেশন করেছিলেন সালমা সুলতান। 3 নভেম্বর রাজঘাটের কাছে হিন্দু রীতি অনুযায়ী ইন্দিরা গান্ধীকে দাহ করা হয়। যে স্থানে তাকে দাহ করা হয়েছিল সেটি আজ শক্তিস্থল নামে পরিচিত। ইন্দিরা গান্ধীর মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই তার ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হিসাবে স্থলাভিষিক্ত হন এবং এরপরেই সারা ভারত জুড়ে শিখ বিরোধী দাঙ্গা শুরু হয়। শিখরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দিল্লিতে। নির্মমভাবে বেছে বেছে শিখদের ওপর আক্রমণ চালানো হয়। শুধুমাত্র নয়াদিল্লিতেই 3000-এর বেশি সাধারণ শিখ নাগরিকদের হত্যা করা হয় এবং সমগ্র ভারত জুড়ে আনুমানিক 8000 জনকে গণহত্যা করা হয়। এই নারকীয় গণহত্যার পিছনে অনেক কংগ্রেস নেতার হাত রয়েছে বলে মনে করা হয়। হত্যাকারী দেহরক্ষী সতবন্ত সিং এবং ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে কেহর সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুজনেরই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল 1989 সালের 6 জানুয়ারি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভবিষ্যতে এইরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে।